1990 সালের আগস্টের 2 তারিখ কোনোরকম কোনো কিছু আগে থেকে বলা ছাড়াই ইরাক আক্রমণ করে বসে কুয়েতকে। সাদ্দাম হোসেনের চোখে এই ইনভেশনটা ছিল কিছুটা রিসোর্স ক্লেম করা আর মিডল ইস্টকে নিজের পাওয়ার বুঝিয়ে দেওয়ার একটা সিম্পল গেম। কিন্তু এইটা জবাবে যে প্রায় বিশ্বের 39টা দেশ এক হয়ে তার এগেইনস্টে নেমে যাবে, এই জিনিস সে বিশ্বাসই করতে পারে না। তার চেয়েও বড় কথা, তার এই বিশাল বাহিনী যে মাত্র 100 ঘন্টারও কম সময়ের মধ্যে কুয়েত থেকে বিতাড়িত হবে, সেই জিনিসও তার বিশ্বাস করার মতো ছিল না। আর এই যুদ্ধটার নামই হচ্ছে গালফ ওয়ার। আর এই গালফ ওয়ার এরকম আরও অবিশ্বাস্য কিছু জিনিস আমাদের সামনে নিয়ে এসেছিল। মিডল ইস্টের অন্যান্য দেশগুলোর তুলনায় একেবারেই ছোট কুয়েতের বিশাল ইরাকের এগেনস্টে দাঁড়িয়ে যাওয়া থেকে শুরু করে মিডল ইস্টে সৌদির উত্থান, আমেরিকার বিশাল ইনফ্লুয়েন্স আর সোভিয়েত ইউনিয়ন যে পতনের দ্বার প্রান্তে, এই সব কিছুই ফার্স্ট গালফ ওয়ারই বিশ্বের সামনে তুলে আনে। কিন্তু তারপরেও সবথেকে বড় যেই প্রশ্নটা বিভিন্ন অ্যানালিস্টদের মাথায় ঘুরপাক খেয়েছিল সেই সময়, যে সাদ্দাম হোসেন কেন হঠাৎ করে কুয়েত আক্রমণ করে বসেছিল। কোনো সুস্থ মস্তিষ্কের শাসকের তো এমনটা করার কথা না, কারণ কুয়েত সবসময় বেশ নিউট্রাল একটা স্টেট হিসেবেই বিশ্ব রাজনীতিতে অবস্থান করে আসছে। আর আমাদের আজকের ভিডিওর ফোকাসটাও হবে এই একটা প্রশ্নের উত্তর খুঁজতেই, কেন সাদ্দাম হোসেন কুয়েত অ্যাটাক করেছিল। 1988 এর সামার, 8 বছর ধরে চলা ইরাক ইরান যুদ্ধ যখন শেষ হলো, ইরানের সুপ্রিম লিডার রুহুল্লাহ খোমেনি নিজ হাতে সিজফায়ার ডিল সাইন করলেন, তখন সবাই ধরেই নিয়েছিল এই যুদ্ধে আসলে ইরাকই জয়ী হয়েছে। তেহরানে তখন একটা গুমোট ভয়, আর বাগদাদের মানুষজন রাস্তায় রাস্তায় আনন্দ মিছিল করছিল, কারণ ইরাকের মিলিটারি পাওয়ার ছিল যে কাউকেই ভয় পাওয়ানোর মতো। 1 মিলিয়ন পদাতিক সৈন্য, সাথে 1000-এরও বেশি ট্যাঙ্ক। কিন্তু সবকিছু ঠান্ডা হয়ে আসলে সবাই আস্তে আস্তে বুঝতে শুরু করে যে বিষয়টা আসলে মোটেও সেরকম না। ইরাক ইরান যুদ্ধে আসলে পরাজিত হয়েছিল ইরাকি, কারণ বিশাল মিলিটারি ভরণ পোষণ আর দেশ পুনর্নির্মাণের খরচ হয় প্রায় $230 বিলিয়ন। ইরাকের অয়েল রিজার্ভ থেকে পাওয়া প্রতিটা ডলার যদি এর পেছনে খরচ করা হয়, তাও 2 দশক লেগে যাবে দেশকে আবার আপ অ্যান্ড রানিং করতে। ইনফ্যাক্ট ইরাকের সেই সময় তেলের বিজনেস থেকে বছরে $13 বিলিয়ন আসতো। এত বেশি অর্থ যে কোনো দেশের জন্যই তাদের নিজেদের বাজেট পূরণ করে তারপরে আবার এক্সট্রা থাকার কথা, কিন্তু ইরাকের জন্য এই খরচ দিয়ে ওদের মিলিটারি বাজেটই ফিল আপ হচ্ছিল না। ডেফিসিট ব্যালেন্স করার জন্য সাদ্দাম হোসেনের আরও $10 বিলিয়ন প্রতি বছরে দরকার ছিল, যেটা একেবারে মিনিমাম। আর এর সাথে আরও $80 বিলিয়ন ফরেন ডেট তো তাদের আছেই। আর এই সব মিলিয়ে দেশের মধ্যে ইকোনমিক ইনস্ট্যাবিলিটি মাথা চাড়া দিয়ে উঠতে থাকে। কিন্তু সেই দিকে নজর না দিয়েই সাদ্দাম হোসেন এক এক করে তার মিনিস্টারদের ফায়ার করা শুরু করে, যেন দোষগুলো কেবলমাত্র তার মিনিস্টারদেরই। 1989 সালে ফাইন্যান্স মিনিস্টার হিকমাত মুকালিফ আর অ্যাক্টিং এগ্রিকালচারাল মিনিস্টার আবদুল্লাহ বাদের দামক ছিলেন তার প্রথম 2 জন। কিন্তু এই 2 জনই ছিলেন তাদের ফিল্ডে ইরাকের ওয়ান অফ দ্য বেস্ট। আর এরা চলে গেলে ইরাকের ইকোনমি আরও ধসে পড়তে শুরু করে। 95% তেলের উপর ডিপেন্ডেন্ট ইকোনমিতে সাদ্দাম হোসেন চেষ্টা করলেন প্রাইভেট সেক্টর ক্রিয়েট করার জন্য, কিন্তু সাদ্দাম হোসেনের শাসন ব্যবস্থায় উদ্যোক্তা হওয়ার সাহস খুব কম মানুষই দেখিয়েছিল। আর এই কারণেই মুখ বাঁচানোর জন্য তাদের হাতে একটা অপশনই থাকে, মানুষের সামনে সাদ্দাম হোসেনের গ্লোরিয়াস সব ভিক্টোরি দেখানো, যেন মানুষজন তাতে খুশি থাকে। এই রাস্তায় ইনিশিয়ালি কিন্তু ইরাক সাকসেসফুলও হয়। তাদের বানানো আরব কোঅপারেশন কাউন্সিল সাদ্দাম হোসেনকে মিডল ইস্টের ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস লিডার হিসেবে জায়গা করে দেয়। কিন্তু এই ইজ্জতেও টানা পড়ে যখন সে লেবাননে সিরিয়ার সাথে যুদ্ধে নামে। প্লাস 1989 আরব সামিটে সে প্রস্তাব করলেন লেবাননে সিরিয়ার ফোর্স সরিয়ে আরব কোয়ালিশনের ফোর্স নামানোর জন্য। এন্ড এই প্রস্তাব যে শুধুমাত্র সিরিয়ায় রিফিউজ করে তা না, বরং সব আরব দেশই হেসে উড়িয়ে দেয়। সাদ্দাম হোসেন ওয়াজ হিউমিলিয়েটেড ইন ফ্রন্ট অফ অল আরবস। একই সাথে ইরান থেকে 65,000 যুদ্ধবন্দীকেও তিনি ফিরিয়ে আনতে পারছিলেন না। এই সময় ইরাক ইউনাইটেড নেশনসের হেল্প চায়, আর ইরান এ থেকেই বুঝতে পারে যে ইরাক আসলে ততটা স্ট্রং পজিশনে নাই। তারা ইউএন এর প্রস্তাবকেও সরিয়ে দেয়। মিলিটারি কস্ট বাঁচানোর জন্য সাদ্দাম হোসেন তার মিলিটারিকে ডিমোবিলাইজ করা শুরু করলেন। কিন্তু এবার দেখা গেল হুট করে এত পরিমাণ সৈন্য ছাঁটাইয়ের জন্য তারা যে সিভিলিয়ান জব মার্কেটে আসায় বেকারের সংখ্যাও হু হু করে বেড়ে যায়। মানে বুঝতে পারছেন, সহজ কথায় তাদের মিলিটারির সাইজ এতটা বড় হয়ে গিয়েছিল যে এই মিলিটারিকে টানার মতো টাকা ইরাকের ছিল না। আর এ থেকেই সাদ্দাম হোসেন তাদের মিলিটারিকে আস্তে আস্তে কমানো শুরু করে, অর্থাৎ সেখান থেকে সৈন্য ছাঁটাই শুরু করে। আর এই সৈন্যরা আবার সারা জীবন তো তারা ধরেন মিলিটারি প্র্যাকটিস বা মিলিটারি সব ট্রেনিং নিয়ে এসেছে, তাদের আর অন্য কোনো স্কিল নাই তাদের রেগুলার লাইফে যাওয়ার জন্য। আর এইসব কারণেই দেখা যায় আস্তে আস্তে তাদের দেশে বেকারের সংখ্যা বাড়তে থাকে। মানে ঝামেলা তো সব দিকে, যাবে কোন দিক।
1990-এর শুরুতে সাদ্দাম হোসেন বুঝতে পারেন যে যুদ্ধ শেষ করাটা আসলে তার জন্য একটা ভুল ছিল। তার রেজিমের এগেনস্টে থ্রেট এখন আর তেহরান তেমন না, বরং মোটামুটি শান্তশিষ্ট তার নিজেরই দেশের ইরাকি পপুলেশন। তাকে যে কোনোভাবেই হোক মানুষকে কিছু একটা দিতে হবে। আর তখনই তার মাথায় আসে যে এর আগে ইরাক ইরান যুদ্ধের সময় সৌদি আর কুয়েতকে লোন মওকুফ করতে তিনি বাধ্য করেছিলেন। এই সময় তিনি বলেছিলেন যে এই ইরান আর ইরাক যুদ্ধ ইরান ইরাকের থেকেও একটা ইস্টার্ন ফ্ল্যাঙ্ক বনাম ফান্ডামেন্টালিস্ট ইসলামের বিরুদ্ধে, অর্থাৎ তারা সবাই মিলেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে, আর এই যুদ্ধে ইরাক তাদের সবার হয়ে যুদ্ধ করছে এবং তাদের এই কারণে ইরাককে হেল্প করা উচিত। আর যুদ্ধের পর 1990 সালের ফেব্রুয়ারিতে আরব কোঅপারেশন কাউন্সিলের ফার্স্ট অ্যানিভার্সারি সামিটে সাদ্দাম হোসেন জর্ডানের কিং হোসাইন আর ইজিপ্টের প্রেসিডেন্ট হোসেনি মুবারককে বলেছিলেন গালফ স্টেটগুলোকে জানাতে যে তাদের হয়ে করা যুদ্ধে জয়ী ইরাকের এখন ফাইন্যান্সিয়াল এইড দরকার। সাদ্দাম হোসেনের হিসেবে সেটা ছিল 30 বিলিয়ন। আর এই স্পিচের লাস্টে তিনি এটাও বলেন, লেট দ্য গালফ রেজিমস নো দ্যাট ইফ দে ডু নট গিভ দ্য মানি টু মি আই উড নো হাউ টু গেট ইট। আর এর পরপরই কুয়েতের পাশে নিউট্রাল জোনে ইরাকি মিলিটারি মুভমেন্ট শুরু হয়ে যায়। সাদ্দাম হোসেনের প্ল্যান এই সময় ছিল মোট দুইটা। নাম্বার 1, জর্ডানের রাজাকে ইউজ করা। কিভাবে? জর্ডানের রাজাকে ইউজ করে গালফ স্টেটগুলো থেকে বেসিক্যালি চাঁদা আদায় করবে তারা। আর 2 নাম্বার হচ্ছে অয়েল প্রাইস। ইরাক ইরান যুদ্ধের পর ইরাক এবং ইরান ওপিইসি কান্ট্রিগুলোকে রিকোয়েস্ট করেছিল তাদের তেলের প্রোডাকশন কোটা একটু কমিয়ে আনতে, যাতে করে মার্কেটে তেলের দাম বাড়ে অ্যান্ড ইরাক আর ইরান তাদের সব ফ্যাসিলিটি রিবিল্ড করার সুযোগ পায়। কিন্তু তাদের এই রিকোয়েস্টকে কেউ সে সময় পাত্তা দেয় নাই, বরং কুয়েত এবং ইউএই তাদের কোটা পার করে গিয়ে তেলের প্রোডাকশন করেছিল। আর এই কারণে গ্লোবাল মার্কেটে তেলের দামও ছিল কমতির দিকেই। এর মধ্যেই ইরাকি অয়েল মিনিস্টার কুয়েতে যান, সৌদির কিং ফাহাদের কাছে যান, আর ওপেকের মিটিংয়ে গিয়েও তিনি সব গালফ স্টেটকে রিকোয়েস্ট করেন তেলের কোটা 22 মিলিয়ন ব্যারেল পার ডে আর ব্যারেল প্রতি প্রাইস $18 তোলার জন্য। 90-এর মে মাসে আরব লিডারদের মিটিংয়ে সাদ্দাম হোসেন নিজে আরও একবার সবাইকে রিকোয়েস্ট করেন কোটা এক্সিড না করার জন্য। এখন আপনার মনে হতে পারে যে আসলে যদি এইভাবে তেলের দাম বাড়ানো যায়, অর্থাৎ ইরাক যেটা চাচ্ছে সেটা যদি আসলেই সব আরব দেশগুলো করে তাহলে তো উল্টো তাদেরই লাভ হয়। তারপরেও কেন তারা সাদ্দাম হোসেনের কথা শুনতে যাচ্ছে না? ইরাক ইরান যুদ্ধের পর মিডল ইস্টের পাওয়ার হাউস হিসেবে প্রেজেন্ট হয় ইরাক, আর আমেরিকা খুব স্বাভাবিকভাবেই সেটা খুব একটা ভালো চোখে নেয় না। তারা জানতো সাদ্দাম হোসেনকে খেপানো কতটা সহজ, আর এই কারণেই বলা হয় কুয়েতকে তারাই ইন্ধন দিচ্ছিল কোটা এক্সিড করার জন্য, আর সৌদিকে ইউজ করছিল কুয়েতকে ব্যাকআপ দেওয়ার জন্য। 90-এর মে মাসে সাদ্দাম হোসেন সরাসরি ঘোষণা দেন যে তার দেশ আবারও কিন্তু যুদ্ধের দিকে যাচ্ছে। উই হ্যাভ রিচড এ পয়েন্ট ওয়্যার উই ক্যান নো লঙ্গার উইথস্ট্যান্ড দ্য প্রেশার। কিন্তু তারপরেও সাদ্দাম হোসেনের চিফ ইকোনমিক অ্যাডভাইজার ডক্টর হাম্মাদি জুন মাসে কুয়েত এবং ইউএই যান, প্রচণ্ড কড়াভাবে তাদেরকে সতর্ক করে দিয়ে আসেন। কিন্তু তারপরেও কিছুই হয় না। সাদ্দাম হোসেন এবার বলেন যে এসব করে আলটিমেটলি ইসরায়েলিদেরই তারা সাহায্য করছে, কিন্তু তারপরেও কুয়েত আর ইউএই তাদের অয়েল প্রোডাকশন কমায় নাই। অ্যান্ড অ্যাট দিস পয়েন্ট সাদ্দাম হোসেনের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এর মাঝেই ফর্মার ইউএস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ফর নিয়ার ইস্টার্ন অ্যান্ড সাউথ এশিয়া অ্যাফেয়ার্স রিচার্ড মার্ফি আর ব্রিটিশ চার্জ ডি অ্যাফেয়ার্স অফ বাগদাদ, এই দুইজনের কাছে খবর আসে যে ইসরায়েল ইরাকের আর্ম ফ্যাসিলিটি অ্যাটাক করতে পারে যে কোনো সময়। সাদ্দাম হোসেন এই সময় সিদ্ধান্ত নেন যে ইসরায়েলকে তার বুঝাতে হবে ইরাক কতটা ডেঞ্জারাস। আর মনে করা হয় এই ডেঞ্জারাসটা প্রমাণ করার জন্যই পরবর্তীতে তারা কুয়েতে আক্রমণ করেছিল, আর সাথে অন্যান্য যে কারণগুলো আগে বললাম সেগুলো তো ছিল। সব থেকে মজার ব্যাপার হচ্ছে কুয়েত ইনভেশনের আগে সাদ্দাম হোসেন বাগদাদের ইউএস অ্যাম্বাসেডর এপ্রিল গ্লাসপির সাথে দেখাও করেছিলেন। এই মিটিং এর পরবর্তীতে ট্রান্সক্রিপ্ট ইরাকি সরকার কিন্তু রিলিজ করে। সেখানে দেখা যায় এই মিটিং এ তাদের বিস্তর আলাপ হয়। এপ্রিল জানায় যে ইরাক যেটা ফেস করছে সেটা নিয়ে আমেরিকা চিন্তিত, অ্যান্ড কুয়েত যা করছে এটাও ভালো কিছু না। আসলে সাদ্দাম হোসেন ডিরেক্ট জিজ্ঞাসা করেছিলেন যে এই ইস্যুতে ইউএস এর কোনো অপিনিয়ন আছে কিনা। এপ্রিল সে সময় বলেছিল এটা ইন্টার আরব ইস্যু, এখানে ইউএস এ কোনো নাক গলাবে না, এটা আরবের ব্যাপার। অর্থাৎ বুঝতে পারছেন এই জিনিসটাকেই সাদ্দাম হোসেনের একটা গ্রিন সিগন্যাল হিসেবে নিয়েছিল, যেটা তার ভুল ছিল। আর তারপর যা হওয়ার তাই হয়। আগস্টের 2 তারিখ 1000 T-72 কুয়েতের বর্ডার ক্রাশ করে। বিকেলের মধ্যেই কুয়েতের আমির পালিয়ে যায়, আর রয়্যাল প্যালেসে যুদ্ধরত অবস্থায় মারা যায় তার ভাই। আর 48 ঘন্টার মধ্যে পুরো কুয়েত সাদ্দাম হোসেনের দখলে চলে আসে। কুয়েতি সেন্ট্রাল ব্যাংক থেকে $2 বিলিয়ন চলে যায় ইরাকে, আর ইরাকের অয়েল ক্যাপাসিটি হয়ে যায় ডাবল। আর একই সাথে শুরু হয় গালফ ওয়ারের একদম প্রথম দিন। আর এরপরই ইউএসএ আর ইউকে মিলে বাকি যতগুলো দেশের নাম বললাম শুরুতে, সেই সব দেশগুলোকে কনভিন্স করে। তারা একসাথে মোট 2টা মিশনে যায়, সাথে এই গালফ ওয়ারের গ্রাউন্ড অ্যান্ড এয়ার ব্যাটেল।
এগুলো তো আছেই। সো এই ভিডিওটা ছিল মেইনলি কি কারণে গালফ ওয়ারটা শুরু হয়েছিল, কি কারণে ইরাক বাধ্য হয়েছিল কুয়েতকে অ্যাটাক করতে, সেইটা নিয়েই। আপনারা যদি চান গালফ ওয়ারের ভেতরের মিশনগুলো নিয়ে আলাদা একটা ভিডিও ম্যাপ অ্যানিমেশনের মাধ্যমে, সেটাও কমেন্টে লিখে যেতে পারেন। হোপফুলি কয়েক সপ্তাহের মধ্যে হয়তো সেই ভিডিওটাও দেওয়া যাবে, যদি এই ভিডিওটা বেশ ভালো পারফর্ম করে। সো দ্যাটস অল ফর টুডে, আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ আ গুড উইক, গুড বাই।